জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। শব্দের শুরুতে হামজার সঙ্গে মাদ, মাদ্দে বদল, এক আলিফ টানতে হয়। আলহামদুলিল্লাহ রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ শুকরিয়া। এই পর্যায়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব আমাদের সহজ তাজবিদ কায়দা এই বইয়ের পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে আমরা আলোচনা করেছি আল মাদ্দু। আল মাদ্দু মানে মাদ আর কি, মাদ মানে টেনে পড়া। শুরুতেই উস্তাদদের সমীপে যেটা আরজ করতেছে সেটা হলো এই মাদকে বাংলাদেশের অন্যান্য অনেক প্রতিষ্ঠান বা উস্তাদরা এটা তাদের মনের অজান্তেই ভুলটা হয়, সেটা হলো মদ বলে। দেখেন মদ আরবি উচ্চারণ কিন্তু মিম জবর মা, মিম জবর কখনোই ম না। তাহলে আমরা কেন মাদ না বলে মদ বলবো? মদ আবার একটা খারাপ জিনিসকে বোঝায় বাংলাদেশে, তাই না? তো আমরা মদ বলা অ্যাভয়েড করবো বাচ্চাদের সামনে বা নিজেরা সবসময় এটা মাদ বলবো, মাদ্দু বা মাদ এরকম বলবো। অর্থাৎ মাতে মিমে সবসময় জবর বা আ ধরে দিয়ে বলবো। ওকে, তাহলে মাদ আরবি নাম হলো আল মাদ্দু আর বাংলা হলো মাদ। মাদ মানে টেনে পড়া। তাহলে প্রাথমিকভাবে বা শুরুর দিকে একটা গোটা কথাই বললে যে মাদ তিন ধরনের হয়, তিন প্রকারের বা তিন ধরনের বা তিন টাইপের, যেভাবে বোঝান যে তিন ধরনের মাদ হয়ে থাকে। প্রথমটা হলো আলিফ মাদ, এটা আমাদেরকে বুঝতে হবে আগে। আলিফ মাদ কি? জবরযুক্ত হরফের পরে, মানে কি জবরযুক্ত হরফ মানে আগে জবরযুক্ত হরফ তারপরে, মানে আরবি তো ডান থেকে বামে যায়, তাহলে জবরযুক্ত হরফের কোথায়? বাম সাইডে কি থাকবে? একটা খালি আলিফ থাকলে তখন কি হবে? সেটা আলিফ মাদ হবে। এটা আমরা ছন্দ করে বাচ্চাদের মাথায় ঢুকাই দিব এইভাবে। আলিফ মাদ কি সেটা ছন্দ করে বলতেছি। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এটার নাম আলিফ মাদ। তাহলে জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে তখন এক আলিফ টানতে হবে, এটার নাম হলো আলিফ মাদ। দেন একই ভাবে আমরা যখন ইয়া মাদ পড়াবো তখন আমরা ছন্দ করে এইভাবে বলবো, জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া, এক আলিফ টানতে হয়, এটার নাম কি মাদ? ইয়া মাদ। কেন? ওই যে ইয়া সাকিন আছে এইজন্য এটা ইয়া মাদ। ওকে, একইভাবে আমরা যখন ওয়াও মাদ শিখাবো তখন আমরা ওয়াও মাদের ছন্দটা একইভাবে বলবো, পেশের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও, এক আলিফ টানতে হয়, এটার নাম ওয়াও মাদ। ওয়াও মাদ হলে এক আলিফ টানতে হয়। আপনি ওয়াও মাদ অ্যাড করে যদি মিলিয়ে সহজ মনে করেন করবেন, কোনো সমস্যা নেই। আমাদের কাজ হলো সহজভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করা এবং ছন্দকারে বাচ্চাদের মাথায় নিয়মগুলোকে ঢুকাই দেওয়া। ওকে, তো চলেন আমরা আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদের প্র্যাকটিসগুলো করে আসি। তাহলে বাচ্চাদের মাথায় এই লেসনের শুরুতে যেটা ঢুকাই দিতে হবে যে মাদ মানে টেনে পড়া, মানে এই লেসনে যেখানে যেখানে এই আলিফ মাদ ওয়াও মাদ বা ইয়া মাদ আছে সেখানে আমরা টান দেব, যেখানে মাদ নেই সেখানে ভুলেও টান দেওয়া যাবে না। এবং এটা খুব গুরুত্বতে বলতে হবে যে তোমার এক জায়গায় এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর পড়লে যেমন অর্থ বিকৃতি হয়ে যায়, অর্থ ভুল হয়ে যায়, গুনাহ হবে উল্টা পড়লে, একইভাবে যেখানে টান নেই সেখানে যদি আমরা টান দিয়ে দিই আর যেখানে টান আছে সেখানে যদি একেবারেই না দিই তাহলে কিন্তু একই ধরনের ভুল। এটা বাচ্চাদের যতটুকু পারা যায় একটু বুঝিয়ে দিতে হবে। অনেক সময় আমরা বাচ্চাদের মজা করে বলি, আচ্ছা তুমি মনে করো লিখলা আ, লিখতে গেলা আ আ ম আম, এখন আর জায়গায় তুমি যদি বর্গ জ দিয়ে দাও তাহলে কি হবে? আম হয়ে যাবে জাম। বললে আমার বাড়ি যাবো, তুমি যদি বলে আম একরা এখানে না দিয়ে ম দিয়ে দাও আর জায়গায় ম, তাহলে কি হবে? আমার বাড়ি হয়ে যাবে মামার বাড়ি। তো বাচ্চারা একটু হাসলো, হাসান একটু সমস্যা নেই। বুঝান এইরকম যেমন ভুল হয়ে যায় বাংলায়, তো তুমি যদি আরবি তো এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর উচ্চারণ করো আর যেখানে টান নেই সেখানে টান দিলা, যেখানে টান আছে সেখানে দিলা না, একই রকম আরবিতে কিন্তু অর্থটা কি হবে? চেঞ্জ। এটা বোঝাইতে হবে, চেঞ্জ হয়ে যেতে পারে। সো যেখানে টান আছে ওখানেই দিব, যেখানে টান নেই ভুলেও সেখানে টান দিব না। তাহলে আমরা কিভাবে বানান করব আলিফ মাদ গুলো? মিম আলিফ, তাহলে যেই দুই অক্ষর একসাথে বানান করতে হবে সেটা আগে বলে দিতে হবে, মিম আলিফ। তারপরে কে হেল্প করতেছে বা কোন উচ্চারণ সাইন করতেছে সেটা হলো জবর। তাহলে মিম আলিফ জবর মা, তাহলে শুধু মিম জবর মা আর মিম আলিফ জবর মা। কেন টান দিলাম? ওই যে আলিফ মাদ হয়ে গেছে এই জন্য টান দিলাম। পরের শব্দ কাপ জবর কা, টান দিব? বাচ্চারা বলবে না। কেন? কারণ এখন কোনো মাদ নেই এই জন্য টান নেই। মিম আলিফ জবর, এখানে মাদ আছে, কি মাদ? আলিফ মাদ। তাহলে মিম আলিফ জবর মা, কামা, কা তাড়াতাড়ি মাতে টান, কামা কামা, কি উচ্চারণ? কামা। লাম আলিফ জবর
লা, আবার বলেন লা, আবার বলেন লা, জোরে বলেন লা, ঠিক আছে, এভাবে বলবে। দেন ফা জবর ফা, টান আছে? বাচ্চারা বলবে না, টান নাই। যদি বলে আছে তাহলে বলতে হবে না এখানে তো টান নাই, এখানে কোনো মাদ নাই, তাহলে ফা জবর তাড়াতাড়ি আগের লেসনের মতো ফা ফা। লাম আলিফ জবর, এখানে মাদ আছে তাহলে টান দিতে হবে লা, ফা তাড়াতাড়ি, লাতে টান ফালা ফালা ফালা, আবার বলেন ফালা। আগেরটা কি ছিল? লা, আর এটাতে ফালা, তাহলে এখানে ফা বেশি উচ্চারণ। দ্বিতীয় লাইন বাজের বি, তাড়াতাড়ি, কোনো মাত নাই। মিম আলিফ জবর মা, কি উচ্চারণ? বিমা, আবার বলি বিমা বিমা। কফ আলিফ জবর ক, সবাই বলবে ক। লাম জবর লা, একসাথে কি হলো? কলা, অনেকে বলবে কলা, ওকে ঠিক করে দিতে হবে, বলতে হবে কতে টান দিব, লা তাড়াতাড়ি, কলা কলা, আবার লাহ না হয়ে যায়, ঠিক আছে, আবার লা খোসা না হয়। বাচ্চারা এই ভুলগুলো করবে, এগুলো করলে অবশ্যই ঠিক করে দিতে হবে। কলা, কি উচ্চারণ? কলা। কাফ আলিফ জবর কা, নুন জবর না, নাতে টান দেওয়া যাবে না, টান কিসে দিতে হবে? কাতে। কেন? কাতে আলিফ মাদ আছে। কানা কানা। সবজের সুই, সুই যেন একটু মোটা হয়, যেন সি না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। সুই। র আলিফ জবর র, কেন টান দিলাম? আলিফ মাদ আছে। ত জবর ত, সিরাত সিরাত সিরাত। তাহলে আপনি একটা বলবেন, বাচ্চারা বলবে, আপনি একটা বলবেন, বাচ্চারা বলবে, এইভাবে একটা লাইন শেষ হবে। দেন বাচ্চাদের একবার পড়তে দেন। বিমা ক্বালা কানা সিরাতা, একবার দিতে পারেন, বলতে পারেন এই লাইনটা তোমরা 3 বার পড়ো, না হলে আরো 3 বার দেন, আরো একবার দেন, দেন একে 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 মাঝে মাঝে ধরতে হবে যে আসলে তাদের সঠিক উচ্চারণটা হচ্ছে কি না। তৃতীয় লাইন নুন আলিফ জবর না, সজ্জের সি, নাসি, র পেশ রু, নাসিরু নাসিরু নাসিরু। কাবজের কি, তা আলিফ জবর তা, কি মাদ? আলিফ মাদ। বা পেশ বু, কিতাবু কিতাবু। ফাজের ফি, র আলিফ জবর র, ফির, কফ পেশ কু, ফিরাকু ফিরাকু। সাত আলিফ জবর স, লামজের লি, সালি, হা পেশ হু, সালিহু সালিহু। এইভাবে প্রত্যেকটা শুদ্ধ উচ্চারণ সহ বানান করে একবার পড়াবো। দেন এরপরে আমি যদি আরো পড়াই দিলে তখন আর বানান করব না। আপনি বলবেন মিম আলিফ জবর, বাচ্চারা বলবে মা। আপনি বলবেন কাফ জবর, বাচ্চারা বলবে কা। মিম আলিফ জবর মা, একসাথে কামা। ওকে, তাহলে প্রথমবার হলে আপনিও বানান করবেন, বাচ্চারা বানান করবে, আপনি উচ্চারণ করবেন, বাচ্চা উচ্চারণ করবে। দ্বিতীয়বার যদি আরো না হয়, দেখবেন হচ্ছে না, পারতেছে না, তখন আপনি শুধু বানান করবেন আর বাচ্চারা উচ্চারণ করবে, এভাবে। দেন আরেকবার রিডিং পড়াই দেন, দেন বাচ্চাদের দিয়ে একজন দিয়ে মস্ক করায়। একইভাবে ইয়ামাত, জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া, এক আলিফ টানতে হয়। এখন প্র্যাকটিস করা। ফা ইয়াজের, ফাজের ফি, ইয়া সাকিনের আলাদা কোনো উচ্চারণ নেই, আমরা ফিটাকে টান দেবো, ইয়া সাকিনের উচ্চারণ হয়ে যাবে। তাহলে শুধু ফাজের ফি আর ফা ইয়াজের ফি, বাস ইয়া সাকিনের উচ্চারণ হয়ে গেল। লাম ইয়াজের লি, বা জবর বা, নুন ইয়াজের নি, কি হলো? বানি, আবার বানি, আবার বানি। হা ইয়াজের হি, নুন জবর না, হিনা, আবার বলেন হিনা, আরেকবার হিনা। ওকে, তো এইভাবে আমরা প্রত্যেকটা শব্দ বানান করাবো এবং বাচ্চারাও লাগলে একবার বানান করবে। এরপরে বাচ্চারা বানান না করে শুধু উচ্চারণটা প্র্যাকটিস করবে এবং আপনাকে যখন পড়া দিবে তখন কিন্তু বানান দিবে না, সে উচ্চারণটা দিবে এইভাবে, ফি লি বানি হিনা কিলা ইমানি। বাচ্চারা হলো এইভাবে পড়তে পারে, যখন এইভাবে পড়তে পারবে তখন বুঝবেন এই লেসনটা তার পড়াটা হয়ে গেছে। কেমন? একইভাবে ওয়াও মাদ, পেশের বাম পাশে সাকিনওয়ালা ইয়া এক আলিফ টানতে হয়। যদি আমরা এইভাবে বলবো
পেশের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও এক আলিফ টানতে হয়। ব্যাস সন্ধে সন্ধে এখন মুখস্থ করাই দিব। তারপর শুধু জাল পেশ কি দু। এখন ওয়াও সাকিন আসলো, তাহলে আমাদের একসাথে বানান করতে হবে জাল ওয়াও পেশ। তাহলে দুটাকে একটু টেনে বলবো, ব্যাস ওয়াও সাকিনের উচ্চারণ জালের সাথে হয়ে যাবে। তাহলে জাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ দু। ওকে, নুন ওয়াও পেশ নু, হা পেশ হু। হুতে টান দিব না কেন? কারণ এখানে কোনো মাদ নাই। তাহলে নুতে টানবো, হু তাড়াতাড়ি নু হু, নু হু, নু হু। ওকে, হা ওয়াও পেশ হু, দাল পেশ দু তাড়াতাড়ি, কারণ দুতে কোনো টান নেই, হুতে টান আছে হু দু। অনেকে বলে ফেলবে হু দু টান দিবে, তখন বলতে হবে না দাল তাড়াতাড়ি, কারণ দালে মাদ নেই, আমরা শুধু হুতে টান দিব হু দু। ওকে, দাল ওয়াও পেশ দু, নুন জবর না দু না, দু না, দু না। হ্যাঁ, বারবার পড়া। আবার বলেন, দুইবার বলেন। আগেরটা কি এটা কি? প্রথম থেকে বলেন দু, তারপরেরটা নু হু, তারপরেরটা হু দু, তারপরেরটা দু না। এইভাবে সলে বলে গলে কৌশলে বারবার প্র্যাকটিসের মাধ্যমেই বাচ্চাদের মূলত ঠিক করতে হবে। আবার বলি, এই নিয়ম সন্ধ্যে সন্ধ্যে যা বুঝছে এরপরে মস্ক করাইতে থাকতে হবে। বাচ্চাদের নিয়ম গুলিয়ে খাওয়াবেন, তারপরে প্র্যাকটিস হবে। এভাবে বাচ্চাদের হবে, বাচ্চাদের মস্ক করতে করতে শুদ্ধ হয়ে যাবে। অনেক সময় নিয়ম বুঝবে না, কিন্তু দেখে শুদ্ধ করতে পারবে। বাচ্চাদের ক্ষেত্রে এটাই হতে হবে, নর্মালি এটাই হয়। সো আমরা নিয়ম মাথায় ঢোকানোর জন্য পিড়াপিড়ি না করে আমরা মস্ক করাবো, মস্ক করাইতে করাইতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এবং আমাদের এই লেসনের শেষ অংশে যেটা রয়েছে যে এই মাদগুলোকে মাদ্দে আসলি বা তাবাই বলে। তাহলে আলিফ মাদ, ওয়া মাদ, ইয়া মাদ এগুলোকে কি বলে? মাদ্দে আসলি বা তাবাই। আসলি মানে আসল, আর তাবাই মানে স্বভাবগত, মানে ন্যাচুরাল, জন্মগত। এভাবে আপনারা বুঝাই দিতে পারেন। কেমন? এত তো বিস্তারিত বইয়ে লেখা যাবে না, বাচ্চাদের বইয়ে আমরা সংক্ষেপে বলে দিচ্ছি। আপনারা এইভাবে আসলি মানে আসল মিলাই দেবেন, তাবাই মানে স্বভাবগত, ন্যাচুরাল, হ্যাঁ জন্মগত, এরকম বোঝাই দেবেন যে এই মাদগুলো আপনার জন্মগত, সব জায়গায় এই মাদগুলো লাগবে, এরকম বুঝাই দিতে হবে। উপরোক্ত মাদগুলির আরো তিনটা রূপ আছে, মানে ওই রকমই টান হবে, রূপটা ভিন্ন। সেগুলো কি? একটা হলো খালা জবর, এটা আলিফ মাদের মতো, আর খালাজের এটা ইয়া মাদের মতো, আর উল্টা পেশ এটা ওয়াও মাদের মতো। এগুলো বুঝাই এখন জিজ্ঞেস করবেন খালা জবর কিসের মতো? বাচ্চারা বলে আলিফ মাদের মতো। খালাজের কিসের মতো? বাচ্চারা বলে ইয়া মাদের মতো। উল্টা পেশ কিসের মতো? বাচ্চারা বলে ওয়াও মাদের মতো। তাহলে এখন এই যে যেগুলো বোল্ড করা দুই পাশে কোটেশন, এটা ছন্দকারে আমরা মিলিয়ে মিলিয়ে বাচ্চাদের মাথায় ঢুকাবো এইভাবে। খালা জবর খালাজের উল্টা পেশ কেউ মাদ্দে আসলি বলা হয়। খালা জবর খালাজের উল্টা পেশ কেউ মাদ্দে আসলি বলা হয়। একইভাবে মাদ্দাবাই বলা হয়, বলাইতে পারেন। ঠিক আছে, ওকে। এখন খালা জবর খালাজের উল্টা পেশের এই ব্যবহারগুলোর প্র্যাকটিস আমরা করে ফেলবো এইভাবে। এখানে একটা কথা জানা জরুরি, সেটা হলো এই যে খালা জবর সব অক্ষরের সাথে ব্যবহার হয়, কিন্তু খালাজের এবং উল্টা পেশ এগুলো কিন্তু সব অক্ষরে ব্যবহার হয় না। খালাজের উল্টা পেশ নরমালি আলিফের সাথে, ওয়াবের সাথে, হায়ের সাথে, হামজার সাথে, নরমালি এইগুলোর সাথে খালাজের উল্টা পেশ ব্যবহার হয়। আর খালা জবর যে কোনো অক্ষরের সাথেই ব্যবহার হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বানান একইভাবে করব। ত জবর বলেছিলাম, এখন বলবো ত খালা জবর। তাহলে ত জবর ত, তাড়াতাড়ি ত খালা জবর ত টেনে বলবো। ত খালা জবর ত, হা খালা জবর হা, ত হা, ত হা। কি উচ্চারণ? ত হা। এভাবে বলবো, জানো? তাহা না বলে বাচ্চারা, খেয়াল রাখবেন। লাম জবর লা, কোনো টান নেই, কারণ খালা জবরও নেই, মাদও নেই। হা উল্টা পেশ হু, লাহু। বাচ্চারা বলে ফেলবে লাহু, ঠিক করে দিতে হবে যে লা তাড়াতাড়ি হুতে টান, লাহু। হা খালা জবর হা, জাল আলিফ জবর যা, হাদা। কি উচ্চারণ? হাদা। জাল খালা জবর যা, লাম জের লি, জালি। কাপ জবর কা, জালিকা। কি উচ্চারণ? জালিকা। আবার বলেন জালিকা। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটা বিষয় বানান করে দিব এবং সাথে সাথে উচ্চারণ প্র্যাকটিস করাবো। আর সেকেন্ড টাইম শুধু উচ্চারণ পড়াই দেবো। এরপর বাচ্চাদের বলবো একজন একজন
পড়াও। বাচ্চারা যখন পড়াবে, যদি মনে করেন বাচ্চাদের এখনো বানান লাগবে, তাহলে সে বানান করে দিবে একজন, আর বাকিরা উচ্চারণ করবে। বাচ্চা একজন মস্ক করে এইভাবে, ত খাড়া জবর সবাই বলবে ত, হা খাড়া জবর সবাই বলবে হা, তখন যে পড়াবে সে বলবে ত হা, বাচ্চারা বলবে ত হা। ঠিক এইভাবে সব প্র্যাকটিস হবে। এই লেসনের শেষ অংশে রয়েছে যে শব্দের শুরুতে হামজার সঙ্গে মাদ, মাদ্দে বদল, এক আলিফ টানতে হয়। তাহলে মাদ্দে বদল জিনিসটাকে এটা কিন্তু আমরা এই লেসনে ঢুকিয়ে দিয়েছি। তাহলে আমরা এটা ছন্দাকারে এভাবে বলতে পারি, শব্দের শুরুতে হামজার সঙ্গে মাদ, শব্দের শুরুতে কার সঙ্গে মাদ, শব্দের শুরুতে হামজার সঙ্গে মাদ, মাদ্দে বদল, এক আলিফ টানতে হয়। শব্দের শুরুতে হামজার সঙ্গে মাদ, মাদ্দে বদল, এক আলিফ টানতে হয়। আপনারা এরকম একটা টন দিয়ে 12 বেটার টন থাকলে সুর দিয়ে আপনারা এটা সুরে সুরে এটা মুখস্থ করাই দিবেন। এরপরে প্র্যাকটিস তো আগের মতোই, আলিফ খাড়া জবর আ, লাম জবর লা, টান হবে কিসে, আতে না লাতে? সবাই বলে আতে। কেন? আতে মাদ্দে বদল বা খাড়া জবর আছে। আলা কি উচ্চারণ, আলা। একইভাবে আদামা, একইভাবে আমানা, একইভাবে আয়াতি, একইভাবে ইলাফি, হ্যাঁ লাতে খাড়া জবর, হ্যাঁ ইলাফি। ওকে, আখিরতি, আখিরতি, আখিরতি। ওকে, তো জাযাকাল্লাহ। এভাবে আমরা অনুশীলন আছে বাচ্চাদের যখন 2-3 দিন ধরে 4 দিন ধরে আমরা এটা প্র্যাকটিস করাবো, দেন আমরা বাচ্চাদের বোঝার জন্য আমরা অনুশীলনে ধরতে পারি মাদ অর্থ কি, বলবে টেনে পড়া, মাদ কয় ধরনের পড়া যায় বলে প্রাথমিকভাবে 3 ধরনের পড়া যায়, আলিফ মাদ, ওয়া মাদ, ইয়া মাদ। ঠিক আছে, আলিফ মাদ কখন হবে, জবরের পরে খালি আলিফ হলে আলিফ মাদ হবে, এক আলিফ টানতে এভাবে বলবে। তো এইভাবে লেসনে আছে এই অনুশীলন ধরে ধরে আমরা বাচ্চাদের টেস্ট করতে পারবো, এবং পরীক্ষা যদি আমরা লিখিত নিয়ে মৌখিক নিয়ে এখান থেকে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারবো। তো আসসালামা, লেসনটা একটু বড় হলো, ধৈর্য ধরে দেখবেন, আর যদি না লাগে টেনে টেনে দেখবেন কোনো সমস্যা নেই, দেন বাচ্চাদেরকে এভাবে প্র্যাকটিস করানোর চেষ্টা করবেন। আসসালামা, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী লেসনে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।